আসসালামু আলাইকুম। সফটম্যাক্স অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে আরও একবার অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা নতুন একটা অধ্যায় নিয়ে কথা বলবো। অধ্যায়টার নাম হচ্ছে দর বিশ্লেষণ, বা যেটাকে ইংরেজিতে বলা হচ্ছে রেট অ্যানালাইসিস। তো আমরা এই অধ্যায়ের শুরুতেই দর বিশ্লেষণ সংক্রান্ত কিছু থিওরি পার্ট জেনে নিব। তারপরে হচ্ছে দর বিশ্লেষণ সংক্রান্ত আমরা কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। তো আমরা প্রথমেই যদি দেখি যে দর বিশ্লেষণ কাকে বলে। তো দর বিশ্লেষণ মানে হচ্ছে, এক কথায় যদি আমি বলি, যে কোনো একটা কাজের একক দফার কি পরিমাণ মূল্য হবে সেই মূল্যটা নির্ধারণ করাই হচ্ছে দর বিশ্লেষণ। তাহলে কোনো একটা দফা মানে কি, সেটা হতে পারে মাটি কাটার দফা, অর্থাৎ আমরা একটা দালানের এস্টিমেট করতে গেলে বিভিন্ন আইটেমের এস্টিমেট করে থাকি। তো আমরা যখন এই আলাদা আলাদা আইটেমের হিসাব করি, তখন কিন্তু ওই দালানের ড্রয়িং থেকে আমরা মেজারমেন্ট নিই। মেজারমেন্ট নেওয়ার পরে ওই আলাদা আইটেমের জন্য বা ভিন্ন ভিন্ন আইটেমের জন্য আমরা কাজের পরিমাণ বের করি। সেখান থেকে কিন্তু আমরা সেই কাজের জন্য কি পরিমাণ মাল সামগ্রী লাগবে সেই মাল সামগ্রীর পরিমাণটা বের করতে পারি, এবং সেখান থেকে ওই মাল সামগ্রী বাবদ কি পরিমাণ খরচ হবে এটাও কিন্তু আমরা ইচ্ছা করলে বের করতে পারবো। এর পরবর্তী স্টেপে আমরা কিন্তু ওই আলাদা আলাদা আইটেমের জন্য, অর্থাৎ একটা পার্টিকুলার দফার জন্য বা কাজের জন্য কি পরিমাণ শ্রমিক লাগবে এবং তাদের মজুরি বাবদ কি পরিমাণ অর্থ আমাদের খরচ করা লাগবে সেটাও কিন্তু হিসাব করে বের করা সম্ভব। তো এই মাল সামগ্রী বাবদ, তারপরে হচ্ছে শ্রমিক মজুরি বাবদ, এই খরচগুলো হিসাব করার পরে আমরা কিন্তু সেখানে আরও কিছু বিষয় ইনক্লুড করে টোটাল খরচটা নিয়ে আসতে পারবো। তো আরও কিছু বিষয় সেখানে থাকে যেগুলো হচ্ছে আমাদের মোট খরচের, অর্থাৎ মাল সামগ্রী এবং যে শ্রমিক মজুরি বাবদ যে মোট খরচ পাবো সেই খরচের 10% ধরতে হয় হচ্ছে ঠিকাদারের মুনাফা। অর্থাৎ ঠিকাদারের মুনাফা বাবদ আমরা মোট খরচ ধরবো হচ্ছে 10%। সেই 10% কার খরচ? সেটা হচ্ছে এই যে মাল সামগ্রী এবং শ্রমিক মজুরি বাবদ যে টোটাল খরচটা পাবো সেই খরচের 10% ঠিকাদারের মুনাফা বাবদ আমরা ব্যয় ধরে নিব। এরপরে কিছু ব্যয় আছে যেগুলো বলা হয় হচ্ছে ওভারহেড ব্যয়, বা হচ্ছে ভ্যাট থাকে সেখানে। তো এই বিষয়গুলো সবগুলো ইনক্লুড করে আমরা একটা কাজের জন্য টোটাল পরিমাণটা বের করতে পারি। এখন ওই কাজের পরিমাণ যদি হয় ঘনমিটারে বা বর্গমিটারে, যেটাই হোক, তো সেই টোটাল কাজের জন্য আমাদের যদি একটা টোটাল অ্যামাউন্ট আসে, তাহলে একক কাজের জন্য কি পরিমাণ অ্যামাউন্ট আসবে সেই হিসাবটাই হচ্ছে দর বিশ্লেষণ। তাহলে আমি যদি বলি যে দর বিশ্লেষণ মানে হচ্ছে বিনির্দেশ ও বিবরণ অনুসরণ করে কাজের যে কোনো দফার একক পরিমাণ কাজ সম্পাদন করতে প্রয়োজনীয় মাল সামগ্রী, শ্রমিক সংখ্যা, তারপর হচ্ছে যন্ত্র ও জনিত্র, পরিদর্শন চার্জ, ঠিকাদারের মুনাফা ইত্যাদির বিস্তারিত পরিমাণ এবং প্রচলিত বাজার দর হতে সঠিক ও সঙ্গত মূল্য নির্ধারণ করাকে দর বিশ্লেষণ বলে। তাহলে আমি আগে যে কথাগুলো বললাম সেই কথাগুলোই কিন্তু সাজিয়ে এভাবে বলা যায়। যে আমি প্রথমে বলছিলাম যে একটা নির্দিষ্ট দফা বা একটা পার্টিকুলার দফা বা আইটেম, সেটা হতে পারে মাটির কাজের দফা, বা সেটা ইটের গাঁথুনির কাজের দফা হতে পারে। অর্থাৎ পার্টিকুলার অনেকগুলো দফা মিলিয়েই কিন্তু আমরা একটা দালানের এস্টিমেট করতে পারি, যেটা তোমরা আগের অধ্যায়ে করে আসছো। তো সেখান থেকে আমি একটা দফার কাজের হিসাব যদি করতে পারি, সেখান থেকে কিন্তু আমরা সেই দফার জন্য কি পরিমাণ মালামাল লাগবে সেই মালামালের হিসাবটা করতে পারবো। এখন সেই মালামালের জন্য প্রচলিত বাজার দর থেকে আমরা যদি সেটার মূল্য নিরূপণ করতে পারি, এরপর হচ্ছে সেই পার্টিকুলার কাজের জন্য বা আইটেমের জন্য কি পরিমাণ শ্রমিক সংখ্যা লাগবে সেটা যদি জানতে পারি, এরপরে হচ্ছে ওই কাজের জন্য কি ধরনের যন্ত্র যনিত্র লাগবে এবং তাদের জন্য যে কস্টটা হবে সেই কস্টটা কীরকম হবে সেটা যদি জানতে পারি, এই বিষয়গুলো বা এই খরচগুলো আমরা অ্যাড করব, একসাথে করব। অর্থাৎ এইগুলো সবগুলো আমরা আলাদা আলাদা করে বের করে ওই পার্টিকুলার আইটেমের জন্য সবগুলো যোগ করব। যোগ করার পরে ধরে নিচ্ছি সেটা এক্স পরিমাণ হচ্ছে, এক্স টাকা হচ্ছে। এখন এই এক্স টাকা কিন্তু শুধুমাত্র মাল সামগ্রী, শ্রমিক সংখ্যা, যন্ত্র যনিত্রর জন্য আমরা বের করছি ওই পার্টিকুলার আইটেমের জন্য। তো একটা পার্টিকুলার আইটেম ধরলাম, সেখানে ইটের গাঁথুনি করব। তো ধরে নিচ্ছি ইটের গাঁথুনির জন্য আমরা দর বিশ্লেষণ করব।
তাহলে ইটের গাঁথুনির এই দর বিশ্লেষণের অর্থটা আসলে কি, বা কিভাবে আমরা এটা সম্পাদন করব দর বিশ্লেষণটা, সেই প্রসিডিউরটা একটু দেখি। তো ধরে নিচ্ছি ইটের গাঁথুনি করব আমরা একটা দালানের জন্য, সেই দালানের একটা প্ল্যান দেয়া আছে। তো প্ল্যান থেকে আমরা ইটের গাঁথুনির পরিমাণ বের করতে পারবো। তো সেখানে আমরা পরিমাণটা ধরে নিচ্ছি 20 ঘনমিটার বের হয়েছে। এখন এই 20 ঘনমিটারে কয়টা ইট লাগবে এবং কি পরিমাণ সিমেন্ট বালি লাগবে এগুলো কিন্তু বের করা যাবে, যেটা তোমরা আগের অধ্যায়গুলোতে শিখে আসছো। তো এই যে ইটের গাঁথুনি করছি আমি, টোটাল হচ্ছে 20 ঘনমিটার। এখন এই যে এই আইটেমটার যদি বলি দর বিশ্লেষণ করব, তাহলে এই দর বিশ্লেষণ মানে হচ্ছে 1 ঘনমিটারের জন্য কি পরিমাণ টাকা খরচ করব, সেটাই হচ্ছে দর বিশ্লেষণ। তার মানে দেখা যাচ্ছে এই ইটের গাঁথুনির জন্য আমরা টোটাল কাজের পরিমাণ পাইছি 20 ঘনমিটার, এবং এই 20 ঘনমিটারে আমাদের টোটাল খরচ হয়েছে হচ্ছে x টাকা। তাহলে 1 ঘনমিটারের জন্য কত খরচ হয়েছে, এখন আমি এখানে লিখতে পারি 20 ঘনমিটারে খরচ হয় x টাকা। তাহলে 1 ঘনমিটার বা প্রতি ঘনমিটারের জন্য বা প্রতি একক কাজের জন্য, এখন এটা ইটের গাঁথুনি বিধায় আমি এটাকে এক্সপ্রেস করছি ঘনমিটার দ্বারা। এখন সেটা যদি প্লাস্টারিং এর কাজ হয় তাহলে সেটা কিন্তু ঘনমিটার দ্বারা আমরা এক্সপ্রেস করব না, তো সেটার একক হচ্ছে বর্গমিটার, তোমরা জানো। তাহলে সেখানে বলবো প্রতি বর্গমিটার কাজের জন্য কি পরিমাণ খরচ হয়েছে, অর্থাৎ যে এককটা থাকবে ওই কাজের জন্য সেই প্রতি একক কাজের দর বা হচ্ছে টাকা নিরূপণ করার নামই হচ্ছে দর বিশ্লেষণ। তো এখান থেকে একটা উদাহরণ দেখি যে 20 ঘনমিটার কাজের জন্য বা ইটের গাঁথুনির জন্য আমার টোটাল খরচ হচ্ছে x টাকা। তাহলে 1 ঘনমিটার বা প্রতি ঘনমিটার কাজের জন্য বা ইটের গাঁথুনির জন্য কি পরিমাণ খরচ হবে, তাহলে সেটা ঐকিক নিয়মে যদি করি x ভাগ 20 টাকা। তাহলে এই যে প্রতি বা 1 ঘনমিটারের জন্য আমরা টাকার পরিমাণটা নিরূপণ করছি বা মূল্য নিরূপণ করছি, মূল্যের পরিমাণটা বের করছি, এইটাই হচ্ছে দর বিশ্লেষণ। তাহলে দর বিশ্লেষণ করতে হলে ওই পার্টিকুলার আইটেমের জন্য কি পরিমাণ খরচ হবে সেই টোটাল পরিমাণটা বের করতে হবে, এবং কি পরিমাণ কাজ করা হচ্ছে সেই কাজের পরিমাণটাও বের করতে হবে। এখন সেই টোটাল খরচ দিয়ে যদি আমি কাজের পরিমাণটাকে ভাগ করি তাহলে কিন্তু একক কাজের জন্য দরের পরিমাণ বা মূল্য আমরা পেয়ে যাব। তাহলেই কিন্তু আমরা আলটিমেট সেই দর বিশ্লেষণটাই পেয়ে যাচ্ছি। তাহলে এই যে টোটাল খরচ, একটা আইটেমের জন্য টোটাল কি কি খরচ থাকে সেই খরচগুলো আমরা কিভাবে নিরূপণ করব সেই বিষয়টা আমাদের জানা দরকার। তো একটা আইটেম ধরে নিচ্ছি সেটা প্লাস্টারিং এর কাজ। তো প্লাস্টারিং এর কাজের পরিমাণ আমরা বের করব, সেটা বর্গমিটারে হবে, কি পরিমাণ কাজ করা হচ্ছে। তো সেই প্লাস্টারিং এর কাজের জন্য আমার কি কি নির্মাণ সামগ্রী লাগে সেটা কিন্তু জানতে হবে। তাহলে সেই নির্মাণ সামগ্রী লাগবে হচ্ছে সেখানে সিমেন্ট এবং বালি, অর্থাৎ প্লাস্টার করা হয় সিমেন্ট এবং বালির একটা মিশ্রণ, অর্থাৎ মশলার একটা প্রলেপের মাধ্যমে। তাহলে সেখান থেকে আমি বলতে পারবো প্লাস্টারিং এর কাজে নির্মাণ সামগ্রী হচ্ছে সিমেন্ট বালি। তাহলে কাজের পরিমাণ বের করব, সিমেন্ট বালির পরিমাণ বের করব। ধরে নিচ্ছি সিমেন্ট হচ্ছে 10 ব্যাগ আসলো এবং বালি হচ্ছে সাপোজ 4.5 ঘনমিটার আসলো। তাহলে ওই কাজের জন্য ওই পার্টিকুলার আইটেমের জন্য সিমেন্ট 10 ব্যাগ, তাহলে 10 ব্যাগের জন্য কি পরিমাণ খরচ হবে সেটা আমরা প্রচলিত বাজার দর থেকে বের করব। তো ধরে নিচ্ছে এখনকার বাজার দর হচ্ছে 1 ব্যাগ সিমেন্টের দাম 420 টাকা। তাহলে 10 ব্যাগ সিমেন্টের দাম আমরা বের করতে পারবো। এরপরে প্রতি ঘনমিটার বালির মূল্য কি পরিমাণ হবে বা কত টাকা হবে সেটা প্রচলিত বাজার দর থেকে আমরা দেখে নিব। তো ধরে নিচ্ছি 1 ঘনমিটার বালির দাম হচ্ছে 500 টাকা। তাহলে ওই কাজের জন্য যত ঘনমিটার বালি ব্যবহার করা হয়েছে বা লাগবে সেই বালির পরিমাণটা বের করে আমরা টাকার পরিমাণটা বের করতে পারবো। এখন আমরা নির্মাণ সামগ্রী বাবদ যত টাকা খরচ হবে সেই টাকাটা আমরা একটা সিরিয়ালে বের করব এবং সেটা যোগ করব। এরপরে ওই কাজের জন্য শুধুমাত্র কিন্তু নির্মাণ সামগ্রীর জন্যই ব্যয় হয় না, ওই কাজটা করার জন্য আমাদের শ্রমিক লাগবে। তো সেই শ্রমিকের জন্য কিন্তু একটা মজুরি বাবদ খরচ আমাদের করতে হবে। তো সেই শ্রমিক মজুরি বাবদ খরচ যদি হিসাব করতে চাই তাহলে প্রত্যেক পার্টিকুলার আইটেমের জন্য কি পরিমাণ শ্রমিক লাগে, অর্থাৎ 1 ঘনমিটার কাজের জন্য বা 10 ঘনমিটার কাজের জন্য কি পরিমাণ শ্রমিক লাগে সেই শ্রমিকের সংখ্যাটা কিন্তু আমাদের জানতে হবে, এবং প্রচলিত বাজার দর অনুযায়ী তাদের মজুরিটা কি হবে সেই পরিমাণটাও জানতে হবে বা সেই টাকার পরিমাণটাও জানতে হবে। তো সেটা যদি জানতে পারি তাহলে আমরা ওই পার্টিকুলার আইটেমের জন্য
শ্রমিক মজুরি বাবদ কি পরিমাণ খরচ করব সেটা বের করতে পারবো। তাহলে নির্মাণ সামগ্রী বাবদ খরচ বের করব, শ্রমিক মজুরি বাবদ খরচ বের করে নিব। এরপরে ওই কাজের জন্য যন্ত্র জনিত্র বাবদ অর্থাৎ টুলস অ্যান্ড প্লান্টস বাবদ কি পরিমাণ খরচ হবে সেটা একটা লামসাম, বা সেখানে যদি লামসাম না ধরে আমাদের একটা নির্দিষ্ট পরিমাণ দর থাকে তাহলে সেই দর অনুযায়ী বা লামসাম অনুযায়ী আমরা ধরে নিব। এখন এই টোটাল মাল সামগ্রী বা নির্মাণ সামগ্রী, শ্রমিক মজুরি বাবদ এবং যন্ত্রজনিত্র বাবদ যত খরচ হয়েছে সেটা যোগ করব। যোগ করার পরে ধরে নিচ্ছি যে সেই টাকাটা হয়েছে টোটাল ওয়াই টাকা, অর্থাৎ সেখানে নির্মাণ সামগ্রী, শ্রমিক মজুরি এবং যন্ত্রজনিত্র বাবদ আমরা যে খরচটা হিসাব করছি ওই আইটেমের জন্য, সেই খরচটা টোটাল হচ্ছে ওয়াই টাকা। এটা 1000 হতে পারে, 2000, 5000, 1 লক্ষ, 2 লক্ষ হতে পারে। তাহলে সেই ওয়াই টাকার 10% হচ্ছে আমরা ঠিকাদারের মুনাফা ধরব। এই যে ওয়াই টাকা আসলো, এই ওয়াই টাকার 10% আমরা ঠিকাদারের মুনাফা ধরব। এরপরে হচ্ছে আমাদের যে ওভারহেড খরচ আসবে, ওভারহেড খরচ মানে হচ্ছে আমাদের যে খরচটা এই মাল সামগ্রী, শ্রমিক সংখ্যা বা যন্ত্রজনিত্র বাবদ হবে না, অর্থাৎ এমন একটা খরচ আসবে যেটা আমাদের আগে থেকে জানা থাকে না, অর্থাৎ হঠাৎ করে কিছু খরচ আসতে পারে। তো সেই খরচটাকে আমরা বলি ওভারহেড খরচ। তো সেই ওভারহেড খরচের জন্য এই ওয়াই টাকার 3.5% এক্সট্রা ধরতে হয়। তার মানে ওভারহেড খরচের জন্য আমরা এই ওয়াই টাকা মানে কি, এই যে শ্রমিক মজুরি, মাল সামগ্রী বা নির্মাণ সামগ্রীর জন্য যতটুকু মূল্য আসছিল সেই মূল্যটাই হচ্ছে ওয়াই। তাহলে এই ওয়াই টাকার 3.5% আমরা ওভারহেড খরচ ধরবো, এবং এই ওয়াই টাকার 4.5% আমরা ভ্যাট ধরবো। অর্থাৎ এই যে নির্মাণ সামগ্রী আমরা কিনে নিয়ে আসবো সেখানে কিন্তু আমাদের একটা ভ্যাট পরিশোধ করতে হয়। তো সেই জন্য আমরা 4.5% ভ্যাট পরিশোধ করব। তাহলে এই টোটাল যত টাকা হবে, ওয়াই টাকা তো আমরা বের করে রাখছি, এই শ্রমিক মজুরি, নির্মাণ সামগ্রী বাবদ ওয়াই টাকা বের হয়েছে টোটাল। এখন এটা হচ্ছে ঠিকাদারের মুনাফা, সেটা ওয়াই এর 10%, সেটা একটা অ্যামাউন্ট আসবে। এটা হচ্ছে ওভারহেড খরচ, সেটা ওয়াই এর 3.5%, এবং এটা হচ্ছে ভ্যাট হচ্ছে ওয়াই এর মানে টোটাল পরিমাণের 4.5%। তাহলে এখানে একটা অ্যামাউন্ট আসবে, এখানে একটা অ্যামাউন্ট, এখানে একটা অ্যামাউন্ট। এখন টোটাল ওয়াই আর এই অ্যামাউন্টগুলো আমরা যোগ করব। যোগ করে ধরে নিচ্ছি এটা এক্স টাকা আসবে, এক্স টাকা। তাহলে এই এক্স টাকা আমরা পাচ্ছি ওই আইটেমের জন্য টোটাল খরচ, অর্থাৎ ওই আইটেমটার কাজ যদি ধরে নিচ্ছি টোটাল কাজের পরিমাণ, এখানে ধরে নিলাম যে প্লাস্টারিং এর কাজই আমরা করছি, তাহলে প্লাস্টারিং এর কাজ ধরে নিচ্ছি যে এখানে 30 বর্গমিটার করছি, 30 বর্গমিটার প্লাস্টারিং এর কাজ করছি। তাহলে আমাদের দর বিশ্লেষণ মানে হচ্ছে টোটাল টাকাটা বের করব, টোটাল টাকা বের করে এবং টোটাল কাজ দিয়ে যদি ভাগ করি তাহলেই কিন্তু দর বিশ্লেষণ হয়ে যাচ্ছে। তার মানে দর বিশ্লেষণ মানে হচ্ছে ওই পার্টিকুলার আইটেমের একক কাজ করতে যে পরিমাণ মূল্য আমাদের পরিশোধ করা লাগবে বা খরচ হবে। তাহলে একক পরিমাণ কি, যে এখানে যদি 30 বর্গমিটারের জন্য যদি টোটাল এক্স টাকা খরচ হয়, তাহলে 1 বর্গমিটারের জন্য বা প্রতি বর্গমিটারের জন্য কয় টাকা খরচ হবে, এটাই হচ্ছে ওই পার্টিকুলার আইটেমের দর বিশ্লেষণ। আশা করি এই বিষয়টা সবার কাছে ক্লিয়ার হয়ে গেছে। তো তাহলে দর বিশ্লেষণের যদি সংজ্ঞা আমাদেরকে দিতে হয়, আমরা এইভাবে একটু সাজিয়ে কথাগুলো বলতে পারি যে বিনির্দেশ ও বিবরণ অনুসরণ করে। তার মানে আমরা যখন এই যে নির্মাণ সামগ্রী, শ্রমিক সংখ্যা, এই বিষয়গুলো হিসাব করব তখন কিন্তু আমাদের কিছু বিনির্দেশ এবং বিবরণ অনুসরণ করতে হবে। অর্থাৎ একটা দালান যখন তৈরি করা হবে তখন কিন্তু সেখানে কিছু প্ল্যান থাকবে, তারপরে হচ্ছে কারিগরি বিনির্দেশ থাকবে, অর্থাৎ ডিজাইন থাকবে। তো সেই বিষয়গুলো মাথায় রেখে, অর্থাৎ বিনির্দেশ বিবরণ অনুসরণ করে যে কোনো কাজের একক দফার পরিমাণ বা যে কোনো দফার একক পরিমাণ কাজ সম্পাদন করতে প্রয়োজনীয় মাল সামগ্রী, শ্রমিক সংখ্যা, যন্ত্রজনিত্র, পরিদর্শন চার্জ, ঠিকাদারের মুনাফা ইত্যাদির বিস্তারিত পরিমাণ বের করার পরে সেগুলোর প্রচলিত বাজার দর হতে সঠিক ও সঙ্গত মূল্য নিরূপণ করাকে দর বিশ্লেষণ বলে। তাহলে প্রথমে এখানে একটা কথা ছিল একক পরিমাণ কাজ সম্পাদন করতে
কি পরিমাণ মূল্য নিরূপণ করতে হবে সেটাই হচ্ছে দর বিশ্লেষণ। তাহলে এটার মধ্যেই কিন্তু অর্থাৎ এই সংজ্ঞাটার মধ্যেই কিন্তু টোটাল দর বিশ্লেষণের প্রসিডিউরটা বলা আছে। সেটা হচ্ছে আমরা দর বিশ্লেষণ করব একক কাজের জন্য, দর বিশ্লেষণ মানেই হচ্ছে একক কাজের জন্য মূল্য নিরূপণ করব। তো সেই মূল্যটা কিভাবে নিরূপণ করব বা কার কার উপর ডিপেন্ড করবে, সেটা হচ্ছে ওই কাজের জন্য বা ওই পার্টিকুলার আইটেমের জন্য কি কি মাল সামগ্রী লাগবে সেগুলো বের করে তার মূল্য নিরূপণ করব। শ্রমিক সংখ্যা কতগুলো লাগবে, তাদের মজুরি বাবদ কত খরচ হবে সেটা আমরা বের করব। যন্ত্র জনিত্র বাবদ কত খরচ হবে সেটা বের করব। পরিদর্শন চার্জ বাবদ আমাদের কত খরচ হবে সেটা বের করব। ঠিকাদারের মুনাফা বাবদ কত ধরতে হবে সেটা বের করব এবং এদের বিস্তারিত যে পরিমাণ আলাদা আলাদাভাবে বের করব। করার পরে প্রচলিত বাজার দর থেকে আমরা সঠিক ও সঙ্গত মূল্য নিরূপণ করব। এটাই হচ্ছে দর বিশ্লেষণ। এখন কোনো দফার দর বিশ্লেষণ কিছু বিষয়ের উপর নির্ভর করে, অর্থাৎ প্রত্যেক দফার দর বিশ্লেষণ কিন্তু একই বিষয়ের উপর আমরা ডিপেন্ড করে করতে পারবো না, অর্থাৎ আলাদা আলাদা দফার জন্য আলাদা আলাদা বিষয়ের উপর ডিপেন্ড করতে হয়, ডিপেন্ড করে আমরা দর বিশ্লেষণ করি। তো দেখা যায় যে যখন আমরা মাটির কাজের দর বিশ্লেষণ করব এবং সিমেন্ট কংক্রিট কাজের দর বিশ্লেষণ করব, এই দুইটা দর বিশ্লেষণ কিন্তু সেম বিষয়ের উপর নির্ভর করবে না। যখন মাটির কাজের দর বিশ্লেষণ করব তখন কিন্তু আমাদের কোনো মাল সামগ্রী লাগবে না, তো সেখানে আমাদের শ্রমিক লাগবে এবং সেখানে কিছু যন্ত্রপাতি লাগতে পারে। তো এই বিষয়গুলোর উপরেই কিন্তু ডিপেন্ড করে আমাদের সেই মাটির কাজের দর বিশ্লেষণ করতে হবে। কিন্তু আমরা যখন সিমেন্ট কংক্রিট কাজ হিসাব করব তখন কিন্তু সেখানে মাল সামগ্রীর হিসাবটা মাথায় আনতে হবে বা হিসাবটা করতে হবে। তো সেই সিমেন্ট কংক্রিট কাজের জন্য আমাদের মাল সামগ্রী কি কি লাগবে, সিমেন্ট লাগবে, বালি লাগবে, তারপর ইটের খোয়া বা পাথরের খোয়া লাগবে। তো এই বিষয়গুলোর উপর কিন্তু সেই সিমেন্ট কংক্রিট কাজের দফার যে দর বিশ্লেষণ এটা ডিপেন্ড করবে। এরপরে সেখানে থাকবে শ্রমিক মজুরি, তারপরে হচ্ছে ঠিকাদারের মুনাফা, তারপরে মাল সামগ্রী যখন আমরা ক্রয় করব তখন একটা ভ্যাটের ব্যাপার থাকবে, ভ্যাট পরিশোধ করতে হবে। তো এই বিষয়গুলোর উপরেই কিন্তু সিমেন্ট কংক্রিট কাজের দর বিশ্লেষণটা কিন্তু আমরা করব। এজন্য আমরা এখানে একটা বিষয় সম্পর্কে জানবো, সেটা হচ্ছে কোন দফার দর বিশ্লেষণ নিম্নলিখিত বিষয়গুলোর উপর নির্ভর করে। তো সেই কি কি বিষয়, এখন আমরা যে দফার দর বিশ্লেষণ করব ওই দফার দর বিশ্লেষণ কি কি বিষয়ের উপর নির্ভর করবে, সেই বিষয়গুলো হচ্ছে যে ওই দফার জন্য কি কি মাল সামগ্রী লাগবে এবং কি ধরনের কাজের বিনির্দেশ দেওয়া আছে, মালামালের কি কি গুণগত মান থাকবে। অর্থাৎ দেখা যায় আমরা যখন ইটের গাঁথুনি করি তখন কিন্তু ইট প্রথম শ্রেণীর ইট কিনতে হবে, কিন্তু আমরা যখন কংক্রিটের কাজ করি বা ইটের খোয়া দিয়ে কোনো কাজ করি তখন কিন্তু সেখানে পিকেট বা 2 নম্বর ইট দিয়ে খোয়া তৈরি করা হয় অনেক সময়। তো সেখানে আমরা যদি প্রথম শ্রেণীর ইট এবং দ্বিতীয় শ্রেণীর ইটের দর বিশ্লেষণ করতে যাই বা প্রচলিত বাজার দর হতে আমরা সেই মূল্য নিরূপণ করতে চাই তখন কিন্তু সেই দুইটার জন্য আলাদা আলাদা দর আসবে। এজন্য এখানে বলা হচ্ছে মালামালের গুণাগুণ, অর্থাৎ কি কি মালামাল ব্যবহার করা হবে এবং তাদের কি কি গুণাগুণ থাকবে সেই বিষয়টার উপরেও কিন্তু দর বিশ্লেষণটা নির্ভর করে। এরপর হচ্ছে মশলার অনুপাত। তো আমরা যখন কোনো জায়গায় মশলা ব্যবহার করি সেই মশলাটা কিন্তু বিভিন্ন অনুপাতে ব্যবহার করি। তো দেখা যাচ্ছে আমরা যখন প্লাস্টারিংয়ের কাজ করি তখন কিন্তু মশলাটা 1:6 অনুপাতে ব্যবহার করে থাকি। আবার যখন আমরা ইটের গাঁথুনি করি তখন কিন্তু মশলা 1:4 বা 1:6 অনুপাতে ব্যবহার করে থাকি। তাহলে আলাদা আলাদা দফার জন্য কিন্তু মশলার অনুপাত আলাদা আলাদা হতে পারে। তো এই মশলার অনুপাতের উপরেও কিন্তু দর বিশ্লেষণটা ডিপেন্ড করবে। এরপর হচ্ছে নির্মাণ পদ্ধতি, কি পদ্ধতিতে আমি নির্মাণ করছি সেই পদ্ধতির উপরেও কিন্তু দর বিশ্লেষণ ডিপেন্ড করবে। অর্থাৎ নির্মাণ পদ্ধতির যে বিষয়টা এই বিষয়টা দর বিশ্লেষণের উপর প্রভাব ফেলবে। এরপরে হচ্ছে মালামালের পরিমাণ ও দর, অর্থাৎ কি কি মালামাল লাগবে, কি পরিমাণে লাগবে এবং সেই মালামালের দর কি ধরনের আছে সেই বিষয়টার উপরেও কিন্তু দর বিশ্লেষণ নির্ভর করবে। এরপরে হচ্ছে বিভিন্ন ধরনের শ্রমিক সংখ্যা ও মজুরি। তো একটা ইটের গাঁথুনির কাজে আমাদের লাগে হচ্ছে রাজমিস্ত্রি, তারপরে হচ্ছে হেড মিস্ত্রি, তারপর হচ্ছে সেখানে যোগালি লাগবে। তো সেখানে 2 ধরনের যোগালি লাগে, একটা হচ্ছে দক্ষ যোগালি আর একটা হচ্ছে সাধারণ যোগালি, যেগুলো সম্পর্কে আমরা পরবর্তীতে আরো বিস্তারিত জানবো। তো সেই বিভিন্ন ধরনের শ্রমিক সংখ্যা এবং তাদের মজুরির উপর ডিপেন্ড করবে হচ্ছে দর বিশ্লেষণ। এরপরে হচ্ছে কাজের অবস্থান হতে মালামালের উচ্ছেদ দূরত্ব, পরিবহন খরচ, পানির সহজপ্রাপ্যতা।
তার মানে কোনো একটা কাজ যখন অনেক দূরে করা হবে এবং ওই কাজের জন্য যে মালামাল ব্যবহার করা হবে সেগুলো কিন্তু যখন অনেক দূরে থেকে নিয়ে আসা হবে তখন আমাদের দর বিশ্লেষণের উপর ওই বিষয়গুলো প্রভাব ফেলবে। অর্থাৎ সেখানে মালামাল বহন করার জন্য একটা পরিবহন কস্ট চলে আসবে, এই জন্য দর বিশ্লেষণটাও কিন্তু ওই কাজের জন্য বেশি হয়ে যাবে বা দরের পরিমাণটা বেশি হয়ে যাবে। এরপরে পানির সহজপ্রাপ্যতা, যদি পানি সহজেই পাওয়া যায় তাহলে কিন্তু সেটা দর বিশ্লেষণের জন্য আমাদের দর বিশ্লেষণটা কম হবে। আবার যদি পানির সহজপ্রাপ্যতা না থাকে সেখানে, তো সেখানে যদি পানির জন্য আলাদা কোনো কস্ট আসে তো সেই কস্টের জন্য দর বিশ্লেষণ কিন্তু আলাদা হয়ে যেতে পারে। তাহলে আমরা বলতে পারি যে কাজের অবস্থান হতে মালামালের উৎসের দূরত্ব, পরিবহন খরচ, পানির সহজপ্রাপ্যতা, এই বিষয়গুলো দর বিশ্লেষণের উপর প্রভাব ফেলবে। এরপর হচ্ছে ঠিকাদারের লাভ, ওভারহেড খরচ, ভ্যাট ইত্যাদি। অর্থাৎ ঠিকাদার কি পরিমাণ লাভ করতে চাচ্ছে, ওভারহেড খরচ কি পরিমাণ হতে পারে, তারপর ভ্যাট, এই বিষয়গুলোর উপরও কিন্তু দর বিশ্লেষণ নির্ভর করে। তো এই বিষয়গুলো মাথায় রেখেই কিন্তু আমাকে দর বিশ্লেষণ করতে হবে। অর্থাৎ এক একটা কাজের জন্য দর বিশ্লেষণ কিন্তু এক এক রকম হবে, ঠিক আছে। অর্থাৎ আমরা যে ইটের গাঁথুনির দর বিশ্লেষণ করছি সেই একই দর যে সিমেন্ট কংক্রিট কাজের জন্য হবে সেটা কিন্তু না। অর্থাৎ এক এক ধরনের কাজের জন্য, অর্থাৎ এক এক আইটেমের কাজের জন্য দর বিশ্লেষণটা এক এক রকম হবে। এই বিষয়গুলো মাথায় রেখে আমাদের দর বিশ্লেষণটা করতে হবে। ধন্যবাদ সবাইকে।